শ্রেষ্ঠ আবু সাইদ যাকে ঘোষণা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, তো তার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে মামলা করেছেন তার আপন ভাই মোহাম্মদ রমজান আলী। 1 নম্বর আসামি হিসাবে আছে আমির আলী এএসআই, যিনি সরাসরি এই সরকারের পক্ষে তার বুকে নির্বিচারে গুলি করে হত্যা করেছেন। শহীদ আবদুল্লাহ তাহিরের পক্ষে মাননীয় আদালতে মামলা দায়ের করেন। প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। অচল অবস্থা কাটিয়ে 1 মাস পর খুলল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে উপস্থিতি কম, বর্তমান সিলেবাস বাতিল করে আগের পাঠ্যক্রমে ফেরার ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার। সাগর রুনি হত্যা মামলার প্রহসন বন্ধে কাজ করবে মন্ত্রণালয়, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। নিবর্তনমূলক আইন পুনর্বিবেচনা সহ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা থেকে মুক্তি চেয়ে আসামির স্বজনদের মানববন্ধন। রাজনীতি সহ স্থানীয় দ্বন্দ্বে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ ব্যক্তিদের সাজা দেওয়ার অভিযোগ। এবং সরকার পতনের পর আত্মগোপনে জনপ্রতিনিধিরা। এবার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভার চেয়ারম্যান, মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগে অধ্যাদেশ জারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ ও আবু তাহেরি সহ 3টি হত্যার ঘটনায় আলাদা মামলা হয়েছে। এর মধ্যে সরাসরি গুলি করা এএসআই সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছেন আবু সাইদের ভাই। আর শিক্ষার্থী আবু তাহেরি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে সাবেক কয়েকজন মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 41 জনকে। নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। 17 জনের বিরুদ্ধে মামলা এজাহার সুনির্দিষ্টভাবে দায়ের করা হয়েছে এবং অজ্ঞাতনামা আছে 130 থেকে 135 জন। এবং যে অভিযোগ আমরা করছি দ্য পেনাল কোড 1860 302, 201, 149, 34 ধারায়। ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরি নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আমরা আশা করছি যে এই আদেশ পাওয়ার পরেই থানা কর্তৃপক্ষ এই যে এজাহারনামী 41 জন আসামি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। এছাড়া গত 4 আগস্ট সহিংসতায় নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম নিহতের ঘটনায় 21 জনকে আসামি করে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন। কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে দেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়ায় ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক কাঠামো ঢেলে সাজানোর কথাও জানান ডক্টর ইউনূস। Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. দীর্ঘ 1 মাসের অচল অবস্থা কাটিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুললেও পুরো দমে চালু হয়নি শিক্ষা কার্যক্রম। সহপাঠী হারানোর যন্ত্রণা নিয়ে স্কুলে আসা ছাত্রছাত্রীদের মুখে এখনও হত্যার বিচারের দাবি। আন্দোলনে অসহযোগিতার অভিযোগে কোথাও কোথাও শিক্ষকদের পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ। সব মিলিয়ে
পাঠদানের পরিবেশ স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন শিক্ষকরা। পাঠাগার বন্ধ ছিল মাঝে 1 মাস, তবে বাড়িতে অলস বসে নয়, বুলেটের মুখোমুখি হয়ে রাস্তায় থেকে উপহার দিয়েছে নতুন এক দেশ। হারাতে হয়েছে সহপাঠীকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে ফেরার আনন্দ ফিকে হয়ে যাচ্ছিল শহীদ ফারহান ফাইয়াজকে হারানোর স্মৃতির কাছে। স্বৈরাচার, গণ অভ্যুত্থান বা আন্দোলন কি যাদের বোঝার বয়স হয়নি, তাদের মুখেও এখন বিচারের দাবি। ফারহান ফায়াজ ভাই নামে একজন মারা গেছে, আমরা ওই ভাইয়ের মৃত্যুর জন্য বিচার চাই। আমাদের একজন বড় ভাই মারা গেছে, এটার আমরা মৃত্যুর বিচার চাই। প্রায় 1 মাস হয়ে গেছে, এরপরও আমরা তার শোকটা আমরা ওইভাবে কাটিয়ে উঠতে পারছি না। 30 দিনের বিরতি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার চিত্র ছিল মিশ্র। নতুন শুরুর প্রত্যাশায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থীর ঢল। এখনো নার্ভাস লাগতেছে, নিউ লাইফ কেমন যাবে, বাট হ্যাপি লাগতেছে। উদ্দীপনা, নতুন ড্রেস এবং নতুন কলেজের আসার প্রত্যয় নিয়ে আসার আগ্রহ নিয়ে তাদের উপস্থিতির সংখ্যা আমরা 100% ধরে নিচ্ছি। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এখনো জ্বলছে প্রতিবাদের আগুন। আন্দোলনে যোগ দেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা হুমকি ধামকি দেয় অধ্যক্ষ সহ 3 শিক্ষক, যাদের পদত্যাগের দাবিতে এখনো ক্লাসে ফিরছেন না শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে আঁকছেন গ্রাফিতি, সমবেত হচ্ছেন প্রতিবাদে। মেসেঞ্জার গ্রুপ থেকে স্টুডেন্টদেরকে বের করে দিয়েছে, যারা এই আন্দোলনের পক্ষে কথা বলতেছিল মেসেঞ্জারে। তারপর তাদের বাবা মাদেরকেও বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। উক্ত 3 জন শিক্ষকদের পদত্যাগ পত্র আমরা যতদিন না হাতে পাচ্ছি, আমরা উদয়নকে সচল ঘোষণা করতে পারছি না। যেখান থেকে আন্দোলনের সূত্রপাত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ক্লান্ত। সরকারি ঘোষণা আসলেও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি বিশ্ববিদ্যালয়ে। তবে নতুন বাংলাদেশে নতুন এক বিশ্ববিদ্যালয় দেখার প্রত্যাশায় শিক্ষার্থীরা। যে দলীয় রাজনীতি যেটা আছে, লেজুর ভিত্তিক রাজনীতি, এইটা আমরা নির্মূল চাই। তো আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাচ্ছি, এখানে শিক্ষক ছাত্র কারোই থাকা উচিত না। রিসার্চে যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি, এখানে যদি বাজেট বাড়াতে পারি, শিক্ষার্থীদের জন্য ইনসেন্টিভ বাড়াতে পারি, তাহলে হচ্ছে তারা এই জায়গাগুলোতে আরও বেশি ইন্টারেস্টেড হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের চা পাওয়া থাকবে যে সেটা কিউএস র্যাঙ্কিংয়ে মানে উন্নত বিশ্বের দেশগুলোর যে বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোর সাথেও যাতে আমরা কম্পিট করতে পারি। স্বৈরাচারের গুলিতে বন্ধুবান্ধব, সহপাঠী হারানোর শোক এখনও বইছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে খুলনা সিটি কলেজে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, দীর্ঘ প্রায় 1 মাস পর সারা দেশের ন্যায় খুলনারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল থেকে খুলনা মহানগরীর বিভিন্ন যে কলেজগুলো রয়েছে, সব কলেজগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি শিক্ষার্থীরা তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি আসলে করেছেন। এর পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ক্যাম্পাস, কলেজে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আসতে শুরু করেছেন। যদিও উপস্থিতি কিছুটা আমরা একটু কম দেখছি, তবেও শিক্ষার্থী যারা এসছেন তারা আসলে শিক্ষাঙ্গনে ফিরতে পেরে, ক্যাম্পাসে ফিরতে পেরে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা এখন যে নতুন করে যে শিক্ষার পরিবেশ, সেই শিক্ষার পরিবেশ যাতে ভালোভাবে থাকে সেটি তারা চান। এবং গত বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের সিলেবাস সম্পন্ন করতে যেটুকু আসলে সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো যাতে দূর করতে পারেন সেগুলো নিয়ে তারা শিক্ষকদের সাথে কথা বলেছেন। শিক্ষকরাও তাদেরকে আশ্বস্ত করেছেন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি আজকে শিক্ষকরাও উপস্থিত হয়েছেন এবং তারা আসলে এই শিক্ষা কার্যক্রম যেটুকু সময় আসলে ব্যাহত হয়েছে সেই সময়টুকু কিভাবে পূর্ণ করা যায় সেটি নিয়ে শিক্ষকরা আসলে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্নভাবে তারা এখানে সভা করেছেন এবং সেই সভা থেকে আসলে তারা এই নতুন করে শিক্ষা কার্যক্রম ভালোভাবে তারা করতে পারেন সেই কথা আসলে বলছেন। পাশাপাশি শিক্ষার্থীরা এবং শিক্ষার্থী অভিভাবকরা বলছেন যে নতুন বাংলাদেশ তারা পেয়েছি, সেই শিক্ষার পরিবেশ তারা যারা চান ঠিকভাবে থাকুক, শিক্ষাঙ্গন সম্পূর্ণ হানাহানি মুক্ত থাকুক, এটি আসলে তারা চান। সবকিছু মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে যে শিক্ষা কার্যক্রম শুরুর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। এদিকে নতুন শিক্ষাক্রমকে খুব দ্রুত কার্যকর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ধাপে ধাপে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। শিক্ষাক্রম এখনই বাতিল নয়, বরং পরিমার্জন করা হবে বলেও জানান এই উপদেষ্টা।
দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন শিক্ষা খাত নিয়ে নিজের ভাবনা, নতুন সরকারের পরিকল্পনা। নতুন শিক্ষাক্রম নিয়ে এতদিন ধরে নানা মহলে চলছিল বহুমুখী আলোচনা। নতুন শিক্ষা উপদেষ্টা মনে করেন বাস্তবায়নযোগ্য নয় এ শিক্ষাক্রম। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ধরনের অস্বস্তিতে না ফেলে ধীরে ধীরে আগের শিক্ষাক্রমে কিভাবে ফেরা যায় সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। যাই আমরা করি না কেন, হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেরই উপাচার্য পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে দ্রুত সময়ে এই শূন্যতা পূরণ করার কথাও জানান উপদেষ্টা। 40টার মতো বিশ্ববিদ্যালয় হলো অভিভাবক শূন্য, এবং আমাদের এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানো ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সবার সহযোগিতার উপরও গুরুত্ব দেন শিক্ষা উপদেষ্টা। সেটা একটা ফর্মুলার ব্যাপার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার প্রহসন বন্ধে মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নিবর্তনমূলক আইন পুনর্বিবেচনা সহ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা চলছে। দায়িত্বের ভার বাড়ার পর রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আর গণমাধ্যমের মুখোমুখি হওয়ার শুরুতে সাম্প্রতিক গণ আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এতদিন ধরে স্বাধীন গণমাধ্যমের অন্তরায় হিসেবে আলোচনায় ছিল যেসব আইন ও ধারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার কথাই উঠে আসে সেসব বিষয়। জানান, দলাদলি বাদ দিয়ে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত, নিবর্তনমূলক আইনের সংস্কার, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগী হবে নতুন সরকার। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে। এছাড়া আলোচিত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সাগর রুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। একই সঙ্গে গণ আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে গণমাধ্যমে সহযোগিতা চান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনের কমিশনারদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে উচ্চ আদালতে। একই সঙ্গে সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হয়েছে। রোববার বিচারপতি আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটি দাখিল করা হয়। রিটটি করেছেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। রিটকারীদের আইনজীবী জানান, ইসি নিয়োগ নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। 2022 সালের আইনে দায় মুক্তি দেওয়ার এমন বিধান অসাংবিধানিক। রিটকারী আইনজীবীরা মনে করেন 2014 ও 18 সালের জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকা ইসির নিয়োগ ছিল অবৈধ। এ কারণে তাদের অধীনে হওয়া নির্বাচনও অবৈধ। যদি আদালতে প্রশ্ন উত্থাপন করা না যায় তাহলে উত্থাপন করা যাবে কোথায়? আর তো কোনো ফোরাম নাই, আর তো কোনো ফাংশন নাই। এই জন্যই আমাদের সুপ্রিম কোর্টের ইতোমধ্যে জাজমেন্ট আছে, রায় আছে যে এই ব্যাপারে যদি কোনো আইন এইরকম বিধান থাকে যে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেই আইন নিজেই অসাংবিধানিক হিসেবে ঘোষিত হবে। 14 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া, এটি আইনসম্মতভাবে হয় নাই। এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
আফজাল, এখন পর্যন্ত 12টি দ্বাদশ নির্বাচন হয়েছে, 12টি জাতীয় নির্বাচন হয়েছে। এর মধ্যে 91, 96, 2001 এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলো নিয়ে কোনো ধরনের মোটা দাগে খুব একটা বিতর্ক ছিল না। কিন্তু 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল হলো, এরপরে 2014 সালে একতরফা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলো এবং সেই নির্বাচনের আগেই নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং রকিবউদ্দিন আহমেদের অধীনেই 2014 সালে নির্বাচনটি হয় এবং এরপরে KM নুরুল হুদার অধীনে 2018 সালে নির্বাচনটি হয়। কিন্তু এই দুটি নির্বাচনের আগেই 2012 সালে রকিবউদ্দিন আহমেদ এবং 2017 সালে নুরুল হুদাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল এবং নুরুল হুদার এবং রকিবউদ্দিনের অধীনে যে কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল সেটি আসলে কোনো আইনের মাধ্যমে ছিল না বা আইনের মাধ্যমে এই কমিশনকে নিয়োগ দেওয়া হয়নি। সেই কারণে 2022 সালে একটি আইন হলো এবং সেই আইনের এটি বলা হলো যে 2014 এবং 2018 সালের যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের আগে যে নুরুল হুদা কমিশন বা রকিবউদ্দিন কমিশনকে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগ নিয়ে একটি আইন হলো এবং আইনে বলা হলো যে 2014 এবং 2018 সালের যে নির্বাচন কমিশনের যে নিয়োগ সেটি নিয়ে কোনো প্রশ্ন তোলা আদালতে যাবে না এবং সে কারণেই হাইকোর্টে একটি রিট হয়েছে যে এই ধরনের আইন থাকা কখনোই সমীচীন নয়, যে কোনো আইনের মাধ্যমে সুরক্ষা দেয়া যে এই আইনটাকে চ্যালেঞ্জ করা যাবে না, যেহেতু এটি দেশের সর্বোচ্চ আদালতের যে আদেশ সেটির একেবারেই বরখেলাপ, অর্থাৎ সেটি চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ আইনজীবী যেটি বলছেন যে 2014 সালের আগে কাজী রকিবউদ্দিনকে নির্বাচন কমিশন এবং তার অধীনে যে কমিশন নিয়োগ করা হয়েছিল সেটি অবৈধ ছিল এবং 2018 সালে KM নুরুল হুদা কমিশন যেটি নিয়োগ দেওয়া হয়েছিল সেটি অবৈধ ছিল। যেহেতু তাদের নিয়োগটাই অবৈধ, সেই কারণে তাদের অধীনে যে নির্বাচন হয়েছে 2014 এবং 2018 নির্বাচন সেটি অবৈধ হয়ে গেছে, সেইটি চ্যালেঞ্জ করা হয়েছে এবং তাদের যে দায়মুক্তি দেওয়া হয়েছে 2022 সালের আইনের মাধ্যমে, যে আইনের মাধ্যমে, যে ধারার মাধ্যমে এই দুই কমিশনকে দায়মুক্তি দেওয়া হয়েছে সেটি কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে এবং রিটকারীর আইনজীবীরা খুবই আশাবাদী হয়েছেন যে এই যে দায়মুক্তি দিয়ে যে আইনটি করা হয়েছে, আইনের যে ধারা সেটি অবৈধ হবে, আর যদি অবৈধ হয়ে যায় তাহলে 2014 এবং 18 সালে তাদের অধীনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি অবৈধ হবে। এমনটাই কিন্তু রিটকারীর আইনজীবীরা আশা প্রকাশ করছেন, হয়তো 2-1 দিনের মধ্যে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্টের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। সরকার পতনের পর আত্মগোপনে জনপ্রতিনিধিরা এবার সিটি কর্পোরেশন সভার চেয়ারম্যান, মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগে অধ্যাদেশ জারি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আশিস প্রসূন। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিস, দেখুন, গত 5 আগস্ট সরকার পতনের পরপরই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যে সমস্ত, অর্থাৎ স্থানীয় সরকার বিভাগে যে সমস্ত চেয়ারম্যানরা ছিলেন, কাউন্সিলররা ছিলেন বা সদস্যরা যারা ছিলেন, তারা যারা আওয়ামী লীগ সমর্থিত ছিলেন তাদের অনেকেই কিন্তু আত্মগোপনে চলে গেছেন, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে এই অভিযোগটি এসেছে। এরপরে সরকার কিন্তু এ ব্যাপারে যারা উপদেষ্টারা এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তারা কিন্তু তাদেরকে কাজে যোগদানের জন্য নির্দেশনা দিয়েছিল, কিন্তু অনেকেই কিন্তু কাজে যোগদান করেননি। এই অবস্থায় একটি বিষয় তৈরি হয়েছে যে সারা দেশব্যাপী যে স্থানীয় সরকার বিভাগের এই যে ব্যাপ্তি, এই পুরো জায়গাটিতে যে নাগরিক সেবা দেওয়ার যে বিষয় সেটি কিন্তু পুরোপুরি অচল হয়ে গেছে। এই অচল অবস্থা নিরসন করার লক্ষ্যেই সরকার এরই মধ্যে অধ্যাদেশ জারি করেছে প্রশাসক নিয়োগের এবং এদেরকে অপসারণ করার জন্য। আমি যদি একটু বিস্তারিত বলি, অর্থাৎ এই সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভায় যারা আওয়ামী লীগ সমর্থিত যারা চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন, ঠিক তাদেরকে কিভাবে অপসারণ করা যায় এবং তাদেরকে অপসারণ করে কিভাবে প্রশাসক নিয়োগ দিয়ে এই অচল অবস্থা নিরসন করা যায় এবং নাগরিক সেবাটা সুনিশ্চিত করা যায়, এজন্য কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছে। আমি যদি বলি যে গতকাল রাতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধ্যাদেশটি মূলত জারি করেছেন। এর আগে স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 এবং জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর এই খসড়াগুলো কিন্তু অনুমোদন করে উপদেষ্টা পরিষদের বৈঠকে, সেটি আমরা জানি। তো এর পরপরই কিন্তু আজ এই স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি এই অধ্যাদেশ জারি করে এই যারা চেয়ারম্যান ছিলেন, যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং যারা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তাদের ঠিক কিভাবে তাদেরকে
কিভাবে তাদেরকে অপসারণ করা যায় এবং প্রশাসক নিয়োগ করে এটা অচল অবস্থা নিরসন করা যায় সেই ব্যবস্থা তারা নিয়েছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি রয়েছেন মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি অফিস করেছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন, যেটি সব মানুষই জানতে চায় যে মেট্রো রেল কবে থেকে চালু হবে। তিনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যেই মেট্রো রেল চালু হবে। মূলত সচিবালয়ে এই দুইটি বিষয় ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এই তথ্যটি মূলত সচিবালয়ের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের সামনে থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা থেকে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছেন 200-র বেশি আসামির স্বজনরা। তাদের অভিযোগ, স্থানীয় রাজনীতি সহ নানা দ্বন্দ্বের বলি তারা। অর্থের বিনিময়ে এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি আইনজীবীদের। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। উনি 1972 সালে জন্মগ্রহণ করছেন। 72 সালের 31শে আগস্ট ওনার ভোটার আইডি কার্ডে এটা, তারপর হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট আছে একই জন্ম তারিখ, যেগুলো ট্রাইব্যুনালে সব দেয়া আছে। কিন্তু শুধু দলীয় মামলা, বিদ্যুৎ নিয়ে ঝামেলা দলীয়, আমরা সবাই বিএনপি করি, সেই সুবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটা করা হয়েছে। জন্ম 1972 সালে এমন ব্যক্তিকেও করা হয়েছে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। বাবার মুক্তির দাবিতে তাই ময়মনসিংহ থেকে এসে মানববন্ধনে দাঁড়ালেন ছেলে। ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো 2 শতাধিক পরিবারের গল্পটা একই রকম। তাদের অভিযোগ, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির শিকার তারা। মোটা অঙ্কের টাকা, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেওয়া হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। আমরা বিগত প্রায় 7-8 বছর যাবৎ এই কেসের মামলায় ভুক্তভোগী। আমার বাবার বয়স যুদ্ধের সময় 5 থেকে 6 বছর এবং যারা এই মামলায় সাক্ষী দিয়েছেন তাদের 3 ভাগ সাক্ষীর বয়স হচ্ছে 2 বছর 3 বছর এবং 1967 সালে জন্মগ্রহণ করতে সেও সাক্ষী দিয়েছে। মানববন্ধনকারীদের দাবি, মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এমনকি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি। আমার একবারে ছাত্র করে ফেলাইছে সংসারে, কিচ্ছু লাগছে। আমি সিলেট থেকে আসছি বাবা একলা, আমার স্বামীর বিচার। জামিনের জন্য কথা বলছি যে আমার বাবাকে জামিন দেওয়া হোক। এই জামিনের কথা বলে দেখালে 1 মিনিট 2 মিনিট বিচারক বসে, এরপর আর বসে না। আমাদের স্বজনেরা জেলে আছে, মিথ্যা মামলা আছে, আমরা দ্রুত তাদের মুক্তি কামনা করি। আইনজীবীরা বলছেন, দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হোক। জাজ সাহেবরা কেউ কেউ পদত্যাগ করেছেন এবং কেউ কেউ অবসরে গেছেন। দীর্ঘদিন ধরে এখানে এই মামলাগুলোর কোনো বিচার হয় না। 213 জন আসামির পরিবার আজকে এখানে এসেছেন যে এই 213 জন আসামির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন চলমান আছে 30টি মামলায়। তাদের কোনো তারিখ পড়ে না, তাদের কোনো বিচার হয় না, কিন্তু তারা এখন কারাবন্দী আছেন। তো আজকে তারা এখানে এসেছেন নিঃশর্ত মুক্তির দাবিতে। বর্তমানে 30টি মামলায় 1.5 শতাধিক আসামির বিচার চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এডিবি বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্প বন্ধ হয়নি। সংস্থাগুলো ভবিষ্যতেও বাংলাদেশে ঋণ সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে ইআরডিতে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে তিনি জানান, দ্রব্যমূল্য কমিয়ে ভোক্তা ও বাজারের উপর বাড়তি চাপ কমাতে সজাগ সরকার। ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনি যদি বলেন আমরা কার্যক্রম করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতদূর সম্ভব করবো। ওরা খুব পজিটিভ। মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেহেতু বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান করব। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সকালে সংগঠনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, বিগত সরকারের শাসন আমলে একটি গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়ে চেম্বারের সব কার্যক্রম। ব্যক্তি স্বার্থে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সকে ব্যবহার করছে একটি গোষ্ঠী, এমন অভিযোগ তুলে সংগঠনটি সংস্কারের দাবিতে এই বিক্ষোভ ব্যবসায়ীদের।
রোববার চেম্বারের কার্যালয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে জড়ো হন ব্যবসায়ীরা। অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের পুরো শাসনামলে একটি গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়ে চেম্বারের সব কার্যক্রম। নিজেদের আখের গুছিয়েছেন, কাউকে পাত্তাই দেন না। এখানে মানুষ বলে মানুষ মনে করা হয়নি, এখানে শুধু ছিল দলীয় প্রভাব। একজনের পরিবারের 7 জন, একজনের পরিবারের 2 জন, একজনের পরিবারের 3 জন ধরে পারিবারিকরণ করা হয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীরা এটা থেকে মুক্তি চায়। পরিবারতন্ত্রের কবলে পড়ে এই চেম্বার দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেনি বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। দাবি জানান অবিলম্বে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের। 16 বছর যাবত যে কুক্ষিগত করে রাখছে, পরিবারতন্ত্র করে রাখছে চিটং চেম্বারকে, আমাদের কাজের কাজ কিছুই করে নাই তারা। স্বচ্ছ পরিচালনা বোর্ড গঠন করার জন্য বর্তমানে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সমাবেশে চট্টগ্রাম চেম্বারের বিভিন্ন সময়ে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরাও অংশ নেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বে ব্যস্ততম 100 বন্দরের মধ্যে 67তম স্থান ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়েডসের তালিকায় গত বছরও একই অবস্থানে ছিল চট্টগ্রাম। আগের অবস্থান ধরে রাখায় বিশ্ব বাণিজ্য বন্দরের ভাবমূর্তি বাড়বে বলে মনে করছেন ব্যবহারকারীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ডলার সংকটের মুখে গত কয়েক বছর ধরেই বিপর্যয়কর অবস্থায় রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। নানাভাবে চেষ্টা হয়েছে আমদানির লাগাম টানার। এর প্রভাব যেমন রপ্তানিতে পড়েছে, তেমনি পড়েছে বন্দরের পণ্য ওঠানামায়। 2022 সালে চট্টগ্রাম বন্দর 31,42,504 টিউস কন্টেনার হ্যান্ডেলিং করলো। 2023 সালে তা কমে 30,50,793 টিউসে দাঁড়ায়। এরপর লয়েডসের তালিকায় আগের মতোই 67তম অবস্থান ধরে রাখাকে চ্যালেঞ্জ উঠতে যাওয়া হিসাবে বিবেচনা করছে বন্দর কর্তৃপক্ষ। 2023 সালে বিভিন্ন রকম অসুবিধা থাকা সত্ত্বেও, বিশেষ করে বৈশ্বিক মন্দা, ডলার সংকট, বিভিন্ন আমদানি নিষেধাজ্ঞা সব থাকা সত্ত্বেও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। বিশ্ব সমুদ্র বাণিজ্যে লয়েডসের এই তালিকাকে সক্ষমতার মাপকাঠি হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো। 2009 সালে প্রথমবারের মতো 98তম স্থান নিয়ে তালিকায় উঠে আসা চট্টগ্রাম বন্দর 2022 সালে 64তম স্থান দখল করেছিল। এবারও চীনের সাংহাই এবং সিঙ্গাপুর বন্দর রয়েছে তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে। বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করেই আপনার এই লিস্টটা তৈরি করে। তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা মনে করি যে চিটাগং পোর্টে যে অবস্থানটা তারা দেখিয়েছে, ডেফিনেটলি এটা আমাদের ট্রেডের জন্য, আমাদের দেশের জন্য একটা অবশ্যই একটা বিরল সম্মানের। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 12,32,00,000 মেট্রিক টন কার্গো পণ্য এবং 31,68,000 কন্টেনার হ্যান্ডেলিং করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার। থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। রাজনীতি মুক্ত করা হবে প্রতিটি ফেডারেশন। মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে শাহজালাল সহ দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাব, বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ঢোকার প্রতিটি চ্যানেলে সার্বক্ষণিক থাকবেন চিকিৎসক দল। শাহজালাল বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্চওয়ে দিয়ে স্ক্রিন করা হবে। নম্বরে কল করতে অনুরোধও করা হয়েছে। খেলাধুলার মান উন্নয়নে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আইসিসির গাইডলাইন মেনে ঢেলে সাজানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো রাজনীতিমুক্ত করা হবে বলেও জানান তিনি। একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে, তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে
ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান, যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয়, স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করে অনেকগুলো বিষয়, সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। এবং অচল অবস্থা কাটিয়ে 1 মাস পর খুলল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে উপস্থিতি কম। বর্তমান সিলেবাস বাতিল করে আগের পাঠ্যক্রমে ফেরার ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।